ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার শুরু করছি তৌহিদ শান্ত। আজকে স্বাগত জানাতে পারলাম না, কারণ শোক দিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। ওসমান হাদি আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান হাদি যে ফ্যাসিস্ট রেজিমের আমরা যে অভ্যুত্থানটি দেখলাম, একজন সক্রিয় কর্মী ছিলেন, এবং এর চেয়েও বড় কথা অভ্যুত্থানের পরবর্তী যে অভ্যুত্থানকে চালিয়ে নিয়ে যাওয়া, মানে অভ্যুত্থানকে টেকসই করা, সেইখানে ওসমান হাদির ভয়েস ছিল। সেখানে আমরা অভ্যুত্থানে অংশ নেওয়া অনেক নেতাদেরকেই দেখতাম যে তারা কোনো এক ধরনের ভদ্রতার ছাপোষা খাতিরের একটা মুখোশ পরে থাকতেন। জানি না যদিও এটাকে ভদ্রতা বলে কি না, আমাদের সমাজে এরকম আছে যে নিষ্ক্রিয় থাকাটা এক ধরনের ভদ্রতা। তবে সেখানে নিষ্ক্রিয়তা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকা। আবার এ ধরনের ভদ্র সমাজকে এটা দেখা যায় যে দারুণভাবে তারা সক্রিয় দুর্নীতি বা বিভিন্ন কিছুতে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না তারা। তো এই ধরনের জায়গায় এই সব ক্ষেত্রে আমরা ওসমান হাদিকে খুব তরুণ বয়সেই দেখলাম সে বিপরীতে ছিলেন। জানি না সে হয়তো বা যদি আমাদের মধ্যে থাকতেন, যদি রাজনীতিবিদ হতেন, তখন কি হতো। তবে এটি কিন্তু খুব পরিষ্কার করে বোঝা যায় যে আমাদের সমাজের কোনো কোনো অংশ ওসমান হাদিদেরকে চান না ওসমান হাদিদেরকে, কারণ তিনি খুব লাউড, জোরালো গলায় কথা বলেন। চান না কারণ হলো যে ওই যে নিষ্ক্রিয় ভদ্রতার বেশি মানুষরা সক্রিয় থাকেন দুর্নীতিতে, সেটি যদি বন্ধ হয়ে যায়, সেই সিন্ডিকেট বন্ধ হয়ে গেলে, এই নানা বিষয়ে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ডক্টর ইউনূস একটু আগে এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা খুব জোরালোভাবেই বলেছেন যে ওসমান হাদির মৃত্যুর পেছনে যারা জড়িত সেই অপরাধীদেরকে বের করা হবে। তবে আমাদের একটা প্রশ্ন থাকে যে এটা আসলে ওসমান হাদিকে মরে যাওয়ার পরে কেন এটা করতে হলো। এটা অনেকটা রবীন্দ্রনাথের সেই কথার মতো যে হৈমন্তীকে মরে গিয়ে বিশ্বাস করাতে হলো যে, যাই হোক, আমি আর এর বেশি আগাতে পারি না। সরকার যেটা ভালো মনে করেছেন তিনি করবেন। আমাদের আজকের অতিথি এম আবদুল্লাহ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং সাবেক সভাপতি বিএফইউজের সিনিয়র সাংবাদিক। এম আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাফিজউদ্দিন ভূঁইয়া, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আর বিষয় হলো, দর্শক আপনারা জানেন যে ওসমান হাদির মৃত্যু বিষয় না, কিন্তু আমাদের বিষয় হলো ওসমান হাদির মৃত্যু ও অতঃপর, মানে এখন আমরা কি করব। আমরা শিরোনাম দেখে আসি, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়া চিকিৎসা ঠিকভাবে গ্রহণ করছেন, অবস্থার উন্নতির প্রত্যাশা। তারেক রহমানকে ঐতিহাসিক সংবর্ধনা দিতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে জাতির সম্পর্ককে বিশুদ্ধ করা, মন্তব্য প্রধান বিচারপতি। ন্যায় বিচার ও স্বাধীনতা রক্ষার সবশেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। দেশের সামরিক অর্থনীতি এখন স্থিতিশীল, মন্তব্য গভর্নরের। এককভাবে শুধু মালিকরা নয়, ব্যাংক ধ্বংসের পেছনে কর্মকর্তারাও দায়ী। এবং নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার কভারেজ নিশ্চিতে ইসির পরিপত্র। শুনছিলেন শিরোনাম, আমরা আলোচনায় চলে যাচ্ছি। এম আবদুল্লাহ, আমি সুনির্দিষ্টভাবে একটা বিষয় জানতে চাই, কারণ আপনি আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে আপনি নিশ্চয়ই সেই সময়টা জানেন। ওসমান হাদি তো কোনো সে ভয়েস ছিল, সে বক্তব্য রাখছিলেন, বড়জোর মিছিল করতেন, কিন্তু তিনি রাষ্ট্রীয় কোনো কাঠামোতেই যেতে পারলেন না। তিনি এক ধরনের স্বপ্ন বলছিলেন। তার আগে ওসমান হাদিকে যেটাকে কবির ভাষায় বলে ফুটতে দেওয়া হলো না। এরকম আমরা দেখেছি যে এরকম, যদি আমি বলি সিরাজ শিকদার, উনি কিন্তু কোনো রাষ্ট্রীয় কাঠামোয় ছিলেন না। আমি তুলনা করছি না, কিন্তু ওসমান হাদিকে এরকম কেন চলে যেতে হয়, কেন বাংলাদেশে এমন করে চলে যায় কেন? ধন্যবাদ। গভীর দুঃখ এবং বেদনার সাথেই আজকে এখানে আপনার সাথে যোগ দিয়েছি। ওসমান হাদি তার যে চলে যাওয়া এই জাতির জন্য, আমাদের জন্য, দেশের জন্য, এবং আমরা যারা
এই দেশকে নিয়ে কিছুটা স্বপ্ন এখনও জিয়ে রাখার চেষ্টা করছি, তাদের জন্য এক মানে অনুপ্রেরণা এবং বাতিঘর হয়ে উঠেছিলেন ওসমান হাদি। ওসমান হাদির বয়সটা তার সাথে আমার খুব ঘনিষ্ঠ যে সম্পর্ক ছিল বিষয়টা এরকম না। তাকে আমি মূলত তার সাথে প্রথম পরিচয় যেদিন মাহমুদুর রহমান আমার তিনি যেদিন দেশে ফিরেন এয়ারপোর্টে সম্বর্ধনা তাকে রিসিভ করার জন্য এসেছিল, সেদিন থেকেই তার সাথে পরিচয়টা। কিন্তু জুলাই আন্দোলনে এ ধরনের একটি ভয়েস কিছুটা সাইডলাইন থেকে হলেও তার অবস্থাটা এমন ছিল যে সবার দৃষ্টি কেড়েছিল। সাহস, দুরন্ত একটা সাহস, এবং বাংলাদেশের তারুণ্যের জন্য ওসমান হাদি একটা, আমি মনে করি যে একটা মডেল হয়ে থাকবে যুগ যুগ ধরে। কারণ এই বয়সের একটা ছেলে যে এতটা জীবনকে তুচ্ছ করে দেশের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এভাবে বুক চিতিয়ে দাঁড়াতে পারে, জীবনটাকে তুচ্ছ করে, পরিবারকে তুচ্ছ করে, একটা ফুটফুটে একটি শিশুকে যে তার প্রতি যে দরদ, মায়া, মমতা এগুলাকে তুচ্ছ করে দেশের জন্য এভাবে বুক টান করে দাঁড়ানোর যে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছে, এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশে আমরা সাহসী মানুষ খুব কমই দেখেছি, কিন্তু ওসমান হাদি আমার মনে হয় এর সব কিছুর বাইরে একটা ভিন্ন একটা দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করেছে। ওসমান হাদি কেন থ্রেট হলো আধিপত্যবাদী শক্তির কাছে, পতিত ফ্যাসিস্ট শক্তির কাছে, এটা অত্যন্ত পরিষ্কার। আপনার স্মরণ আছে যে কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে, ঠিক একই কারণে ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। বাংলাদেশকে যারা পদানত করে রাখতে চায়, গোলাম বানিয়ে রাখতে চায়, দাসত্বের ভূমিকায় দেখতে চায়, তারা ওসমান হাদিদেরকে সহ্য করতে চায় না, চায়নি বলেই তাকে আজকে এভাবে অত্যন্ত নির্মমভাবে তাকে জীবন দিয়ে আমাদের সামনে জানান দিতে হয়েছে যে এভাবে অকাতরে জীবন দিয়ে হলেও অমর হয়ে থাকা যায়, দেশের জন্য, দেশের তরে অকাতরে জীবন দেয়া যায়। ওসমান হাদি সেটা আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার সবচেয়ে বড় যে বিষয়টি ছিল, ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের একজন অন্যতম নায়ক হয়েও সে কিন্তু গত এই 16 মাসে ক্ষমতার যে ছায়ার মধ্যে গিয়ে সুবিধা পাওয়া, ক্ষমতার বারান্দায় ঘোরাঘুরি করা, নানান ধরনের তদবির, সুবিধা ভাগানোর যে মানসিকতা হইতো, এর সম্পূর্ণ বাইরে ছিল। ওসমান হাদির যে প্রভাব তৈরি হয়েছিল, চাইলে 200-400 কোটি টাকা এর মধ্যে ওসমান হাদি কিন্তু কামিয়ে ফেলতে পারতেন, কিন্তু তার বাসার অবস্থা জানেন। এমনও আমরা শুনেছি সে জুলাই আন্দোলনের যারা যোদ্ধাদেরকে নিয়ে একসাথে ঘুমাতেন, নিজে বালিশটা, মাথার নিচের বালিশটা, যে জুলাই যোদ্ধা ঘুমিয়ে গেছে পাশে, আস্তে করে তার মাথার নিচে দিয়ে তারপরে এগুলো স্মৃতিচারণ করছে। আমি একটু তার সাথে বলি যে আমি এটা শুনেছি, বা আমি আসলে শুনেছি না, খুব কাছে থেকে দেখেছি যে সে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য নিজে সবজি কাটতেন, তরকারি রান্না করতেন তার বাসায়। এটা যে কেউ করতে পারে, কিন্তু তার বাসা, তারা একসাথে। ওসমান হাদি, আমি যতটুকু তাকে জানতে পেরেছি, ওসমান হাদি একজনই, মানে তার প্রত্যেকটা বৈশিষ্ট্য, সে বোধহয় এভাবে চলে যাবে, আল্লাহ তাকে নিয়ে যাবে বলেই এমন কিছু কাজ দেখিয়ে গেছে, এমন কিছু ভয়েস রেজ করে দিয়ে গেছে। তার সে যে নজরুলের সেই বিদ্রোহী কবিতা, তার আবৃত্তিটা ভার্চুয়াল জগতে আপনি দেখবেন, মনে হয় যেন সে ঐশী কোনো শক্তি নিয়ে এসে এটা এবং মানে ইয়ে করছে, আবৃত্তি করছে। তিনি নিজে এই মৃত্যুর কথা বলে গিয়েছেন। আমরা এই আবৃত্তি তো আমরা হাজার বার শুনেছি, কিন্তু ওসমান হাদির মুখে যেটা শুনছি, আমার কাছে মনে হয় এর মধ্যে আলাদা ঐশী কোনো শক্তি কাজ করছে তার মধ্যে, এবং সেটা টকবক করে যে কোনো তরুণের, যে কোনো যুবকের রক্ত মানে কি সেখানে খেলা করে ওঠার মতো সে
এভাবে মানুষকে জাগিয়ে তোলার যে চেষ্টা আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং তার আপনি যদি বক্তব্যগুলো আপনি দেখেন, তার একটাই কথা ছিল যে এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে সব অর্জন করে ফেলেছি তা না, কারণ আমরা অভ্যুত্থান হয়েছে কিন্তু বিপ্লবটা হয় নাই। সে তার পরিষ্কারভাবে বলেছে বিপ্লবটা হয় নাই, তার পরিণাম এই যে বিপ্লবটা হলো না, তার পরিণাম হবে এই দেশের জন্য ভয়াবহ। সেখানে পতিত শক্তি, আধিপত্যবাদী শক্তি হয়তো এত বড় করে, অতীতের চাইতে অনেক বড় করে এই বাংলাদেশকে গ্রাস করবে, আর তা না হলে লড়াই করে আমাদেরকে জিততে হবে। এই দুইটার একটা, কোনটা বেছে নেব সে কিন্তু এই কথাটি সবাইকে বোঝানোর এই বার্তাটি দেওয়ার চেষ্টা করেছে। এবং আপনি দেখবেন আমরা কে মৃত্যুকে বড় ভয় পাই না। আমরা তো যারা অনেকে অনেক বড় বড় কথা আমরা ক্যামেরার সামনে বলি, লেখার সময় লিখি, কিন্তু বাস্তবে আমরা কিন্তু অল্পতেই কিন্তু আমরা ভয়ে কুঁকড়ে যাই, ঘাবড়ে যাই। কিন্তু সে সব কিছু কিন্তু পরিষ্কারভাবে জেনে গিয়েছিল যে তার পরিণাম কিন্তু তাকে যেভাবে 33 বার একটা প্রতিবেশী দেশের নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে, এবং সেই হুমকিগুলো এমনভাবে দিয়েছে যে এটা কোনো স্বাভাবিক গতানুগতিক কোনো হুমকির পর্যায়ে ছিল না। সেগুলোর জন্য থানায় জিডি করতে যাবে, সেটাতেও তার দ্বিধা ছিল যে কী লাভ হবে। কিন্তু কেউ কেউ বলবে যে কেন করলো না, এই কারণে একটি জিডিও কিন্তু করেছিল ওসমান হাদি। কিন্তু শেষ পর্যন্ত ক্রমাগতভাবে তাকে টার্গেট করে তার ঘাতকরা তার পিছু নিয়েছে, এবং তার সাথে তার যে সর্বশেষ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢোকার পরে তার সাথে মিশে গিয়ে তার ছায়ার মতো হয়ে তাকে কিন্তু শেষ করে দিয়েছে। তবে আমি মনে করি ওসমান হাদি শেষ হবে না। ওসমান হাদি এই দেশে জাতীয় বীর হিসেবে এদেশের কোটি কোটি তারুণ্যের অন্তরে যেভাবে সে স্থান করে নিয়েছে, আমার মনে হয় যে যুগ যুগ ধরে ওসমান হাদিকে এদেশের মানুষ বীরত্বের জন্য, ত্যাগের জন্য, মৃত্যুকে পরোয়া না করার জন্য, সাহসের জন্য স্মরণ করে যাবে। এইটা তার জন্য আমি মনে করি একটা বড় প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। মানুষ 60-70 বছর বেঁচে কতটুকু মানুষের ভালোবাসা পায়। যদি আপনি গত এই যে কয়েকদিনের যদি অবস্থা দেখেন, যেই পরিমাণ ভালোবাসা, যেই পরিমাণ সম্মান, যেই মাত্রায় সম্মান পেয়েছে, আপনি ভাবতে পারেন যে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, আমরা অতীতে আপনার কখনো মনে পড়ে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের বহু রথী মহারথী তো বিদেশে চিকিৎসার জন্য গেছেন, ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন, আলোচনায় ছিলেন। অনেক তারকা, মহাতারকাও সিঙ্গাপুরের বিভিন্ন যে হাসপাতালে, মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নিয়েছেন। আমরা এগুলা সংবাদকর্মী হিসেবে কভার করেছি, দেখেছি। কখনো শুনেছেন যে সিঙ্গাপুরের মতো দেশের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং তার চিকিৎসা তদারকি করেছে, তিনি একজন চিকিৎসক, নিবিড়ভাবে সেটা চিকিৎসার সাথে ইনভলভ হয়েছেন, এবং সেখান থেকে ফোন করে আমাদের যে সরকার প্রধান তার কাছে আপডেট জানাচ্ছেন ফোন করে করে। এটা আরেকটি উদাহরণ আপনি স্মরণ করেন তো কোথাও পাবেন কিনা। কোনো রাষ্ট্রপ্রধান, আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরাও তো সেখানে অনেক চিকিৎসা নিয়েছেন, কখনো এমনটা ঘটেছে। তো এই যে সম্মান, আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, সেভাবে এই অল্প জীবনে, স্বল্প জীবনে, ছোট্ট জীবনে ওসমান হাদিকে আল্লাহ কত বড় করেছেন, সেটা আমার মনে হয় এর চাইতে বড় পাওয়ার আর কিছু ছিল না। যারা কাপুরুষের মতো তাকে গুলি করে তার হয়তো জীবনটা কেড়ে নিয়েছে, আজকে হয়তো আমরা তাকে হারাবো, তাকে হয়তো দাফন করব তার দেহটাকে, কিন্তু ওসমান হাদির যে সত্তাটা, এই সত্তাটা কিন্তু আমাদের মাঝে, দেশের তারুণ্যের মাঝে এটা কিন্তু বিচরণ করবে প্রতিদিন, প্রতি মুহূর্ত। আপনি একদমই এই রিলেটেড, আপনি এই সমাজ সোশ্যালজি, সোশ্যাল ওয়েলফেয়ার নিয়েই কাজ করেন। বাংলাদেশ অবশ্যই আধিপত্যবাদের এক ধরনের কালো ছায়ার ভেতরেই আছেন। কোনো আধিপত্যবাদীরা মনে করেন যে এটা তাদের অধিকার বাংলাদেশকে তাদের ছায়াতলে রাখার বিষয়টি। আমি এটার সাথে আরেকটু কানেক্ট করব, যে একটু রিলেট করব। আমি জানি না এটা রিলেট হবে কি না, ভুল হলে আপনি ঠিক করবেন। কানাডায় যখন একজন শিখ নেতাকে মেরে ফেলা হলো, তখন কানাডিয়ান সরকার কিন্তু এক ধরনের খুবই কঠোর অবস্থান নিল এই মৃত্যুর পেছনে তারা যাদেরকে দায়ী করলেন।
তো সেই জায়গার থেকে কানাডায় হয়তো বা আধিপত্যবাদের গ্রাসে নাই, ছায়ার তলে নাই, কিন্তু সেখানে একজন শিখ নেতা, আপনি নিশ্চয়ই এই ঘটনাটা মনে আছেন, আমি পুরোটা বললাম না। তো বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে, কারণ বাংলাদেশে তো আসলে বিশ্বাসঘাতকের সংখ্যা অনেক থাকেই। আমাদের ইতিহাস বলে আমাদের সিরাজউদ্দৌলার পাশাপাশি মীর জাফরেরও জন্ম হয়। তো সেইখানে আপনি যদি একটু রিলেট করেন যে এই ওসমান হাদি কার কার এমন পাকা ধানে মই দিলেন, কাকে এমন ক্ষতি করলেন? ধন্যবাদ। প্রথমেই আমি বলতে চাই যে আজকে এশার নামাজ পড়ে যখন সোশ্যাল মিডিয়া খুললাম তখনই তার আসলে মৃত্যু সংবাদ পেলাম। মানে প্রাণবন্ত চেহারাটাই মনে আসলে ভেঙে পড়লো আমার। এবং সোশ্যাল মিডিয়াতে দেখবেন শুধু একটাই নিউজ, ওসমান হাদির মৃত্যু এবং মৃত্যু পরবর্তীতে সবার যে সহমর্মিতা এবং তার বীরত্বের যে পূর্ব ঘটনা সেগুলো উল্লেখ করে দেশের সমাজের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা উল্লেখ করা হয়েছে। আমি আসলে যে কথাটি দিয়ে শুরু করতে চাই, আসলে এই মৃত্যুতে দেশ এবং জাতি খুবই মর্মাহত, শোকাহত। আমি ব্যক্তিগতভাবে আমি আজকে শোক প্রকাশ করছি তার মৃত্যুতে। একটা জিনিস খেয়াল করবেন, অনেক আগে আমাদের 24শে গণঅভ্যুত্থানের আগে আমরা কিন্তু হাদিকে চিনতাম না। এই হাদির অভ্যুত্থান পরবর্তী প্রক্রিয়া এবং পূর্ব, এবং যখনই অভ্যুত্থানটি ঘটে, সংগ্রামটি চলে, এই সংগ্রামে তার যে সক্রিয় অংশগ্রহণ, এর মধ্য দিয়ে কিন্তু সে তরুণ একজন বিপ্লবী হিসেবে আবির্ভূত হয়েছে আমাদের সমাজে। এবং তার নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে এবং তার যে মুভমেন্টে তার যে সক্রিয় যে অংশগ্রহণের মধ্যে নিজেকেই নিজে প্রতিষ্ঠিত করেছে। এবং একটা জিনিস খেয়াল করবেন, আমাদের বাংলাদেশের তরুণ সমাজ একটা আইকন হিসাবে আবির্ভূত হয়েছিল। এবং দেখবেন এমন কেউ নেই যে উসমান হাদিকে চেনে না। কেন চেনে না? প্রথমত হচ্ছে অভ্যুত্থানে তার বিশাল একটু অংশগ্রহণ ছিল, এবং অভ্যুত্থান পরবর্তীতে যে আমাদের যে ইন্টারিম যে গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে যে বিভিন্ন ঘটনার প্রবাহে অনেক ঘটনা ঘটেছে, সেই প্রত্যেকটা ঘটনায় তার প্রতিবাদী ভূমিকা আমরা দেখেছি। ভূমিকাটা কি? যে কারণে আমাদের এই আন্দোলন ছিল, এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলন, আধিপত্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে সে ছিল একটা অগ্রসৈনিক। দেখবেন এই যে কোনো দেশে যদি আমরা দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ব্যক্তির কথা বলি, এই সমসাময়িক সময়ে যাদের নাম অগ্রভাগে আসবে সে কিন্তু হচ্ছে আমাদের এই উসমান হাদি। এবং এই যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা অনেক তরুণ নেতাকে আমরা কিন্তু খুঁজে পেয়েছি, কিন্তু আপনি হাতে গোনা কিছু নেতা খুঁজে পাবেন যাদের চরিত্র, সততা, তারপরে হচ্ছে তার নিষ্ঠা, দেশপ্রেম পরবর্তী সময়ে ধরে রাখতে পেরেছে, আমরা খুব কম খুঁজে পাই। হাদি সেই ব্যক্তি যে ক্ষমতার মোহে, অসততার কাছে, দুর্নীতিতে নিজেকে সে কিন্তু বিলিয়ে দেয় নাই। সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে একজন প্রকৃত বিপ্লবী হিসাবে। এবং যে স্পিরিটকে ধারণ করে আমাদের যে এই যে বড় আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে এই হাদি তা সে ধারণ করেছিল। যে কথাটি প্রসঙ্গে আপনি প্রশ্ন করলেন যে তাকে কেন টার্গেট করা হলো, আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে আমাদের এই যে একটা বিশাল একটি শক্তি, যে শক্তি কেন্দ্রিক আমরা কিন্তু আবর্তিত, সেটা হচ্ছে আধিপত্যবাদী শক্তি। এবং এই আমাদের আন্দোলনটাই ছিল, এবং এখন যে আমাদের যে তরুণ সমাজের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাই কিন্তু মূলত হচ্ছে আধিপত্য বিরোধী যে মুভমেন্ট। সেই মুভমেন্টে যারা ক্ষতিগ্রস্ত হয় নিজেকে ভাবে, ওই যে কথাটি বললেন যে আধিপত্য বজায় রাখবে, মানে হাতের মুঠোই আমাদের দেশকে রাখবে, এটা তাদের অধিকার হিসেবে মনে করে। এবং আমরা কিন্তু এর 2 দিন আগে আমরা আরেকটি ঘটনা দেখলাম, আমাদের যে বিজয় দিবসে আমরা পার্শ্ববর্তী দেশের যে প্রধানমন্ত্রীর যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট কিন্তু আমরা সত্যিকার অর্থে আমরা যে বিজয় দিবসের কথা বলি, আমাদের বিজয় দিবস, তার সাথে একটা কন্ট্রাডিক্ট করে। অর্থাৎ বিজয়টা কার, সত্যিকার অর্থে ওই স্টেটমেন্টে কিন্তু অন্যদিকে মূল নেই। কথাটা আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আধিপত্য বিরোধী শক্তি যারা তার উপর রুষ্ট, কারণ সে ওই যে জুলাইয়ের চেতনাকে সে ধারণ করে এবং জুলাইয়ের চেতনাকে সে প্রতিষ্ঠিত করতে চায়, যা আগ্রাসন বিরোধী, আধিপত্য বিরোধী শক্তিকে চ্যালেঞ্জ করে। তার মানে স্বাভাবিকভাবে ওই শক্তি চাইবে এই ধরনের এই যে শক্তিকে তারা কী করতে চাইবে, দমন করতে চাইবে। এই দমন করার কৌশল হিসাবে প্রথমেই কিন্তু সেই হাদিকে তারা টার্গেট করেছে। এবং একটা বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবে আমি মনে করি
যে দেখেন হঠাৎ করে একটা শ্যুট হয়েছে আর সে মারা গিয়েছে ঘটনাক্রমে, সেটা কিন্তু না। পুরোপুরি একটা পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে তাকে টার্গেট করে তাকে কিন্তু কি করা হয়েছে, তাকে গুলি করে তাকে হত্যার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী সময়ে উনি মারা গেলেন। তো আমি যে কথাটি বলবো, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এই যে তরুণ প্রজন্ম সহ যে সমগ্র জাতি কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করব যে জুলাই পরবর্তী সময়ে নিজের স্বার্থে বলি অথবা দলীয় স্বার্থে বলি আমরা আমাদের মধ্যে বিভক্তি আমরা খুঁজে পেয়েছি। এই বিভক্তি কিন্তু এই দুর্বলতা আমাদেরকে খুঁজে দেয়, সুযোগ করে দেয়, যে কারণে এই ধরনের ঘটনা ঘটার আমাদের সুযোগ তৈরি হয়। তো এই যে উসমান হাদির এই মৃত্যু তার কিন্তু কিছু কনসিকুয়েন্স তৈরি করেছে। নাম্বার ওয়ান, আমরা যদি মনে করি যদি সত্যিকার অর্থে আমরা দেশপ্রেমিক হই, দেশপ্রেমিক দল হয়ে থাকে, এই ঘটনাকে কেন্দ্র কিন্তু আবার জুলাই চেতনা ধারণকারী যে শক্তিকে এক হওয়ার একটা সুযোগ তৈরি করে দিল। একই প্ল্যাটফর্মে আসার আমি মনে করি এই ঘটনা আমাদেরকে সুযোগ তৈরি করে দিল। এবং আমার কাছে মনে হয় যে এই যে আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে মতবিরোধ মতভিন্নতা যে তৈরি হচ্ছে, আমার মনে হয় আবার ভাববার সময় এসেছে যে আমরা যদি বিভক্ত হয়ে পড়ি, আমরা বিভিন্ন দল বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাই, তাহলে এই যে অপশক্তি পতিত শক্তি কিন্তু সুযোগ গ্রহণ করবে। তো আমাদের দলীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং নিজেকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে স্বাভাবিকভাবে আমার মনে হয় সময় এসেছে ভাববার, পুনর্বার ভাববার, এবং এর মধ্য দিয়ে আমরা যদি এক হতে পারি তাহলে এই শক্তিকে প্রতিহত করা সম্ভব। অন্যথায় এই বিপ্লব আবার প্রতি বিপ্লবের রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। আরেকটা জিনিস আমি মনে করি যে আমাদের এই যে এই বিপ্লব পরবর্তী সময়ে আমাদের মধ্যে যে এই যে মতভিন্নতা বিভক্তি যে তৈরি হয়েছিল, সেই তৈরি করার মধ্য দিয়ে কিন্তু আমাদের মনে করি আমি আমাদের যে দলীয় স্বার্থ বা আমাদের নিজস্ব স্বার্থকে আমাদেরকে এখানে কিন্তু প্রভাবিত করেছে। হাদি এমন ব্যক্তি, প্রত্যেকটা ঘটনা কিন্তু সে প্রতিবাদ করেছে। যখনই কোনো ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে যাকে সে মনে করেছে তার বিরুদ্ধে বলা উচিত সে কিন্তু বলেছে। ইভেন যে জুলাই চেতনা ধারণ করে যে শক্তিগুলো আছে তার বিরুদ্ধে কিন্তু তার ভূমিকা সোচ্চার ছিল, এবং সে কাউকে কিন্তু পূরোয়া করতো না। সেই পূরোয়া করে না যার মধ্যে দেশপ্রেম আছে, জাতীয়তাবাদী চিন্তা কাজ করে, এবং যেটা রাষ্ট্রের জন্য জাতির জন্য মঙ্গলজনক সে সবসময় এটা বলে যাবে। এই হাদিকে আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি সে এই ভূমিকায় ছিল, যে কারণে দেখবেন যে এই হাদিকে কেন্দ্র করে কিন্তু সবাই কিন্তু এক। আমরা এই যে জুলাই চেতনা ধারণ করে এমন কোনো শক্তি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না যে তার বিরুদ্ধে কোনো স্ট্যান্ড নিয়েছে। যখনই সে গুলিবিদ্ধ হয়েছে প্রত্যেকটা শক্তিকে আমরা দেখেছি সবাই এই ইস্যুতে সবাই একমত হয়েছে। কারণ একটাই, সে কারো পক্ষের ছিল না, সে একটাই পক্ষের ছিল। এই জুলাই চেতনাকে সে ধারণ করত, দেশকে ধারণ করত, জাতিকে কিন্তু একটা স্বপ্ন দেখাতো। কতটুকু করতো এটা ভিন্ন বিষয়, কিন্তু সে সবসময় সোচ্চার ছিল এবং বাংলাদেশকে নিয়ে জাতি বিনির্মাণে দেশপ্রেম নিয়ে কিন্তু সে সবসময় একটা স্বপ্নের মতো একটা ধারণা পোষণ করতো এবং সেটা প্রকাশ করতো। জি, আপনাকে ধন্যবাদ। এম আবদুল্লাহ, আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই গণমাধ্যমে এক ধরনের আমরা নিরপেক্ষতার নামে আমরা বিভিন্ন সমর্থক গোষ্ঠীর পক্ষ নেই। পৃথিবীর কোনো গণমাধ্যমে গণহত্যাকারীদের পক্ষে যাওয়া যায় না, কিন্তু আমাদের গণমাধ্যমের ব্যক্তি, গণমাধ্যমে যারা উপস্থাপক থাকেন তারাও কথা বলার সময় নিরপেক্ষতার একটা আবরণ তৈরি করার জন্য সব পক্ষকে নিয়ে আসে। এই জায়গাটা আমি বিশ্লেষণটা জানতে চাইবো আমার বিরতির পরে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। স্বাগত আবারও ইস্পাহানি মির্জাপুর যাওয়ার। এম আবদুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, আমি প্রশ্নের উত্তরে যাব, তবে আমাদের একজন প্রতিবেদক তিনি শাহবাগে আছেন, আমি একটু সরাসরি সম্প্রচারে যাব। লিওন, এখন শাহবাগে যে মিছিল চলছে, মিছিলের অংশগ্রহণকারীদের মধ্যে কি উত্তেজনা, তারা কি বলতে চাচ্ছেন বা তাদের চাওয়াটি কি? এই মুহূর্তে কিন্তু আমি একদম শাহবাগ মোড়ে দাঁড়িয়ে আছি।
এখানে কিন্তু জুলাই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ের অন্যতম প্রতিবাদী এবং বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষুব্ধ জনতার ঢল নেমেছে এই শাহবাগে। সময় যত গড়াচ্ছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের ঢলে উত্তাল হয়ে উঠছে শাহবাগ চত্বর। এখানে কিন্তু সমাজের ছাত্র জনতা সহ নানান শ্রেণী পেশার মানুষের ঢলে কিন্তু উত্তপ্ত বিক্ষুব্ধ হয়ে উঠেছে শাহবাগ চত্বর। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ নানানভাবে কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং বিক্ষোভ প্রকাশ করছেন। এখানে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান, বাংলাদেশ বিরোধী স্লোগান, হাদিকে যারা হত্যা করেছে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে। স্লোগানে কিন্তু একদম উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। এখানে যারা উপস্থিত হয়েছেন সমস্ত মানুষের চোখে মুখে কণ্ঠে কিন্তু পুরোটাই বিষাদ এবং একই সঙ্গে কিন্তু ক্ষোভ দেখা যাচ্ছে মানুষের চোখের ভাষায়। এখানে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী, বাংলাদেশ বিরোধী এবং এই হত্যার সঙ্গে যারা যুক্ত হয়েছেন বা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং এদের এই যে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনার জন্য কিন্তু এখান থেকে বারবার করে দাবি জানানো হচ্ছে। এছাড়াও কিন্তু এখানে জুলাই অভ্যুত্থানে যারা অন্যতম মুখপাত্র ছিলেন, অন্যতম শক্তি ছিলেন, আসিফ ভুঁইয়া থেকে শুরু করে নাহিদ ইসলাম, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা একটি আনুষ্ঠানিক বক্তব্য দেবেন, তারা ব্রিফ করবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার আছেন যারা। এছাড়াও কিন্তু ছাত্র জনতা থেকে শুরু করে নারী পুরুষ জুলাই অভ্যুত্থানের সময় আমরা যেমনটা দেখেছিলাম তেমন কিন্তু একটি ঘটনা এখানে আজ আমরা আবার পুনরায় দেখতে পাচ্ছি যে নারী পুরুষ শিশু সবাই কিন্তু এই শাহবাগে প্রতিবাদের জন্য কিন্তু উপস্থিত হয়েছেন। সবার কিন্তু এখানে একটাই দাবি, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ জানাচ্ছেন। এখানে সবার চোখে মুখে কিন্তু এক বিপ্লবী ভাষা, এক বিপ্লবী কণ্ঠ, সবার চোখে মুখে যেন সবাই যেন এক একজন শরীফ ওসমান হাদি হয়ে এখানে প্রতিবাদ জানাচ্ছেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ সংবাদ। লিওন, আপনাকে ধন্যবাদ। যেটি বলছিলাম যে গণমাধ্যমের যে ভূমিকা থাকে, গণমাধ্যমের সঞ্চালক, গণমাধ্যমে যারা কাজ করেন সেখানে মানে বিভিন্ন পক্ষ তো বিভিন্ন কথাই বলবে, কিন্তু আমরা এটাকে বলি তথ্য বিশ্লেষণ বা ইনফরমেশন স্ক্যানিং। এটা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। আমাদের গণমাধ্যমের অনেক গণমাধ্যম কর্মীদেরই এই জায়গাতে দুর্বলতা দেখা যায় যে ঘটনা কিন্তু একটা থাকে, সেটার বিশ্লেষণ থাকে অনেক পাক্ষিক। আমি আমার মতো করে বিশ্লেষণ করছি, আপনি আপনার মতো বিশ্লেষণ করছেন, কিন্তু ঘটনাটি এত তারিখে এত ইয়েতে এই ঘটেছে। এই জায়গাতে গণমাধ্যম কি একটু দুর্বল কিনা আমাদের? দেখুন, আমাদের গণমাধ্যম নিয়ে তো আমাদের নানান ধরনের হতাশার জায়গা আমাদের আছে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের খুব মানে কষ্ট বেদনার সাথে বলতে হয় যে আমাদের পুরো গণমাধ্যমেই আমাদের জন্য একটা গ্লানির জায়গায় চলে গিয়েছে গত 15 বছরে। সেখানে 15 বছর ফ্যাসিবাদী শাসনকালে ফ্যাসিবাদের পদলেখন থেকে শুরু করে হেন অপকর্ম সহযোগী হয় নাই গণমাধ্যম। তো সেই জায়গা থেকে আমাদের এই যে 24 আগস্টের 5 আগস্টের যে বিপ্লবোত্তর বাংলাদেশে গণমাধ্যমে আমরা যেমনটা পরিবর্তন প্রত্যাশা করেছিলাম সেই জায়গাটাতে তো হয়নি। যার ফলে হচ্ছে কি, এখনো পর্যন্ত মাত্র অল্প কিছু দিনের জন্য গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে কিছুটা কৌশলী ভূমিকা নিয়ে একটা মানে পরিবর্তনের সাথে নিজেদেরকে কৃত্রিমভাবে একটু মানে চলার উপযোগী করার চেষ্টা হয়েছে।
কিন্তু আলটিমেটলি এখন আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক মাসগুলোতে, গত কয়েক মাস ধরে এই প্রবণতাটা খুব বেশি দেখা যাচ্ছে যে আবারও সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য এক ধরনের ন্যারেটিভ তৈরি করা, এবং সেই ন্যারেটিভ তৈরি করতে গিয়ে এই যে হাদির উপর যে হামলার ঘটনা, আপনি যদি বলেন যে হাদির এই মৃত্যুর প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে গণমাধ্যম কিন্তু দায় এড়াতে পারে না। আমরা দেখেছি যে অনেক মানে আলোচক, টকশো আলোচক, তারা এই জুলাই বিপ্লবীদেরকে হত্যাযোগ্য হিসেবে তৈরি করার, হত্যাযোগ্য হিসেবে মানে মানুষের কাছে তুলে ধরার জন্য, ফ্যাসিবাদী শক্তির কাছে তুলে ধরার জন্য তারা নানান ধরনের তাদের যে ন্যারেটিভ তৈরি করার তারা চেষ্টা করেছে। এসব নিয়ে সোশ্যাল মিডিয়াও প্রচুর এর বিরুদ্ধে তর্ক বিতর্ক হচ্ছে। কিন্তু এটা সত্য যে গত ৩-৪ মাসের গণমাধ্যম যদি আমরা দেখি, তাহলে জুলাই বিপ্লবীদের এক ধরনের কাঠগড়ায় দাঁড় করানো, তাদেরকে এখন থেকে গত ১৫ বছরে যে গণমাধ্যমের উপর যে নিপীড়ন চলেছে, গণমাধ্যমের পায়ে যে শিকল পরা ছিল, সেখানে যে চোখ রাঙ্গানির কাছে গণমাধ্যম অসহায় ছিল, এগুলাকে এক ধরনের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিভাবে এই টেলিভিশন স্টেশনগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে, কিভাবে গেস্ট সিলেকশনের ক্ষেত্রে প্রতিদিন মেসেজের মাধ্যমে, কখনো ফোনের মাধ্যমে, কিভাবে এই স্টেশনগুলো, সংবাদপত্রগুলো, স্টেশনগুলো কোনটা লাইভ করতে পারবে, কোনটা পারবে না, এগুলো যেভাবে নিয়ন্ত্রণ করে, এই সব কিছু যেন নিমিষে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন ছোটোখাটো কোথাও বিচ্যুতি হলে সেটাকে এত বড় করে দেখানো হচ্ছে যে এর মধ্য দিয়ে এক ধরনের জুলাই বিপ্লবকে কাঠগড়ায় দাঁড়ানো, অভ্যুত্থানকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, অভ্যুত্থানের শক্তিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হয়েছে, এবং তারা অনেকাংশে সফলও হয়েছে। আপনি দেখবেন যে একজন টকশো আলোচককে গ্রেপ্তার করা হয়েছে, তার ব্যাপারে এমন সব বয়ান আসছে প্রতিবাদের নামে, কিন্তু বলা হচ্ছে যে সাংবাদিকতার জন্য কিন্তু তিনি গ্রেপ্তার হন নাই। আমি একজন সংবাদকর্মী হিসেবে যে কোনো সাংবাদিকের এ ধরনের গ্রেপ্তার, নিপীড়ন, রিমান্ড, এগুলোর বিরুদ্ধে গত ১৫ বছর ধরে যেমন প্রতিবাদ করেছি, এখনও আমার অবস্থানের কোনো পরিবর্তন নাই। আমি যে কোনো সাংবাদিকের উপর, একদম গ্রাম পর্যায়ের একজন মানে মফস্বলের একজন সাংবাদিকের উপরে যদি কোনোভাবে নিপীড়ন হয়, আমি সেটা প্রতিবাদের জায়গায় দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু যার বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তিনি কি সাংবাদিকতা করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন? তিনি তো সরকার প্রধান ডক্টর ইউনূসের বাড়ি আক্রমণের উস্কানি দিয়ে, জুলাই যে জাদুঘর হচ্ছে সেটা আক্রমণের উস্কানি দিয়ে, এবং নিরন্তরভাবে এক ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। এখন থেকে 2 মাস আগে আমি জানি তার গোয়েন্দা সংস্থাগুলো তার এই যে উস্কানিমূলক সরকার প্রধানের বাসভবন আক্রমণের উস্কানির পরই তাকে গ্রেপ্তার নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তখনও সরকার সংযম প্রদর্শন করেছে, বলেছে যে না, সরকারের বিরুদ্ধে বলবে, আমি সরকার প্রধান, আমার বিরুদ্ধে বলল বিদায় তাকে গ্রেপ্তার, এটা ঠেকানো হয়েছে, ঠেকিয়েছে, আমি জানি সুনির্দিষ্টভাবে। কিন্তু যখন জুলাই বিপ্লবীদের হাদিরকে অ্যাটাক করার পরে যখন নেহারি খেয়ে উদযাপন করা হয় এবং সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়, সেটাকে এক ধরনের বৈধতা দেওয়ার যে, এবং গতকালকে বিভিন্ন স্থানে আতশবাজি পোড়ানো হয়েছে, তো এটাকে যখন মানে উৎসাহিত করা হচ্ছে, তাহলে এটা আপনি বিপ্লবের সাথে জুলাই অভ্যুত্থানকে যখন আপনি কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন তো আর আপনার সেটা সাংবাদিকতা তো দূরে থাক, আপনি মানুষ কিনা, মানবতার জায়গা থেকে আপনার মানবতা বোধ নিয়ে কিন্তু প্রশ্ন তোলার জায়গা তৈরি হয়। আমি একটু এই জায়গাগুলো থেকে দুঃখজনকভাবে আমাদেরকে বলতে হচ্ছে যে আমাদের একজন যিনি সংবাদকর্মী নিঃসন্দেহে, কিন্তু তাকে এই গ্রেপ্তারকে তার যে সর্বশেষ পর্যন্ত মানে বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করা হয়েছিল তাকে নিবৃত্ত করার জন্য, যে এই উস্কানিটা থেকে নিবৃত্ত হওয়ার জন্য সরকারের সমালোচনা যত পারে করুক, বলা হয়েছে, এটা ডক্টর ইউনূস নিজেও বলেছেন, এবং প্রেস উইং থেকে বারবার বলা হয়েছে যে সরকারের সমালোচনা করেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন জুলাই অভ্যুত্থানটাকে আপনি ভুল প্রমাণ করতে চান এবং অভ্যুত্থানকে আপনি প্রশ্নবিদ্ধ করেন, তখন কিন্তু এই ব্যাপারে আপোষ করার অর্থ হচ্ছে যে আমাদের সবাই যার যার অবস্থান থেকে তাদের অস্তিত্ব ধরে টান দেয়া। হাফিজউদ্দিন ভাই, আপনার কাছে আমি একটু এই বিষয়ে জানতে চাই। সেটা হলো যে আপনি সমাজ বিজ্ঞানের শিক্ষক, কিন্তু সাংবাদিকতার একটা খুব সাধারণ নীতি আছে, সেটি হলো যে দুর্বলের পক্ষে দাঁড়ানো।
আর ক্ষমতাকে প্রশ্ন করা। তো আমাদের অনেক গণমাধ্যম কর্মী এই দুটো থিওরি ব্যবহার করেন যখন তারা আওয়ামী লীগ সম্পর্কে কথা বলেন। আমি দুটো বিষয় আপনার সামনে আনবো। আমার প্রশ্নটি একটু দীর্ঘ হচ্ছে যাতে আমি বুঝাতে পারি ঠিকমতো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একজন গণহত্যাকারী বা গণহত্যার ক্লেইমে বা ধরেন যখন নাজি পার্টিকে বিচার করা হচ্ছে বা ধরেন যখন মাফিয়াদেরকে নিয়ে কথা বলা হয়, সেই জায়গাতে জার্নালিজমের এই থিওরি কাজে লাগে কিনা। কারণ মাফিয়া কিন্তু একটা বিশাল সম্প্রদায়, একটা বিশাল পক্ষ, ইউরোপ না সারা পৃথিবীতে। তো একটা বৃহৎ জনগোষ্ঠী, আপনি জানেন যে সার্বিয়াতে যেমন হয়েছে, এই জনগোষ্ঠীরা তারা আরেকটা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালাইছে, তখন আপনি সাংবাদিকতার না, ওইখানেও তো একজন সমর্থক আছেন, যেটাই যে আমি জানি না আপনার সাংবাদিক বলেন কেন, কারণ আমি জানি যে আনিস আলমগীরের চাকরি বিভিন্ন জায়গা থেকে চলে গিয়েছে বিভিন্ন অনৈতিক কারণে। আমি নামটা বলতে বাধ্য হলাম। আমি এক জায়গায় তার সাথে চাকরি করেছি, সেখানেও তিনি অনৈতিক কারণে তার আমি এখানে একটু করে 30 সেকেন্ড সময় নিয়ে আপনার, যারা তার পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে তাদের একটাই কথা, মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আপনি যদি আনিস আলমগীরের ভার্চুয়াল প্ল্যাটফর্মটা দেখেন, মত প্রকাশের স্বাধীনতা আনিস আলমগীরই তো বিশ্বাস করতো না। যে তার পোস্টের মধ্যে সমালোচনা করেছে তাকে বাপ মা তুলে গালি দিয়েছে। আপনি এবং আনিস আলমগীর কমেন্ট বক্সগুলো দেখেন, প্রত্যেকটি সরকারের কাছ থেকে সুবিধা তার সাথে ভিন্ন মত পোষণ করেছে তাকে যে ভাষায় সে গালি দিয়েছে, তো তাহলে তার নিজের মধ্যেই তো তার অন্যের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করতো না। এখন তার মত প্রকাশের স্বাধীনতার কথা বলে ধোয়া তুলে আপনি যা খুশি তাই করতে দিবেন। আবেদুদ্দিন ভূঁইয়া, এখন এই জায়গাতে আমাদের সঞ্চালকরা যারা উপস্থাপনা করে, মানে আমরা যেখানে থাকি, আমাদের আসলে আমরা থিওরির প্রয়োগ নিশ্চয়ই আপনি বোঝেন যে এই যে সামাজিক থিওরি, ম্যালথাসের থিওরি পড়ান আপনারা, এই থিওরির প্রয়োগের জায়গায় কিন্তু আমরা কারোর তার মানে গুটিতে পরিণত হয় কিনা, মানে থিওরির প্রয়োগটা আমরা বিভিন্নভাবে বলে না যে অন্যকে ঘুরিয়ে দেওয়া, সেরকম জায়গাতে আমাদের গণমাধ্যম কি পড়ছে কিনা। ধন্যবাদ। যে কথাগুলো বললেন, বিভিন্ন সময় টকশোগুলো আমরা দেখা হয়, তো কিছু কিছু যারা উপস্থাপনায় যারা থাকেন তাদের বক্তব্য, তাদের সঞ্চালনার ধরন দেখলে মনে হয় একটা পক্ষের হয়ে উনি সঞ্চালনা করছেন। তো এখানে দেখেন বিপ্লব পরবর্তী সময়ে যারা টকশোতে আসেন এবং সাম্প্রতিককালে আমরা এটা খেয়াল করছি, ধরেন বিভিন্ন মতের পথের যারা এক সময়ে আপনার গত 17 বছর 16 বছর যারা যাদের মদদে, যাদের পৃষ্ঠপোষকতায় যারা বিকশিত হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। তারা কিন্তু যে যারা আমরা ফ্যাসিস্ট বলছি, এই ফ্যাসিস্টের কিন্তু তারা কিন্তু অনুসারী এবং তারা সুবিধাপ্রাপ্ত। এই সুবিধাপ্রাপ্তকে এনে আপনি যদি চেয়ারে বসেন, যে কোনো প্রকারই হোক, তারা কিন্তু এটাকে জাস্টিফাই করার চেষ্টা, এটা স্বাভাবিক। তো এটাকে আমি সাংবাদিকতা বলবো নাকি সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অর্থাৎ যেটা ফ্যাক্ট, সে ফ্যাক্টটাই আপনাকে তুলে আপনাকে কিন্তু কোন প্রশ্ন টানতে হবে। তো এখন আমি যদি বায়াসড হই, আমি খেয়াল করেছি অনেক আমি উপস্থাপক যারা উপস্থাপিকা, দুটা কি বললাম, কথাটা এমন ঢঙ্গে বলেন যে ওই যে পেছনে নিয়ে যেতে চান। পেছনে মানে কি যে এখন এত কিছু হয়ে যাচ্ছে, তাহলে আগে তো আমরা অনেক ভালো ছিলাম, অনেক কিছু হয়েছে, অনেক কিছু। 16 বছর একজন ক্ষমতায় ছিল, তার যেমন ফেসিবাদী আচরণ ছিল, ন্যাচারালি তার কিছু ডেভেলপমেন্ট ছিল। এখন এই ডেভেলপমেন্টকে আমরা এখন এই পর্যায়ে এসে আমি হাইলাইট করার চেষ্টা করি, এটা এক ধরনের, আমি বলবো এই এক ধরনের বায়াস। তো আমার কাছে মনে হয় যে এটার নাম সাংবাদিকতা না। এই যে সংগ্রামের মধ্য দিয়ে এত মানুষের প্রাণ পঙ্গুত্ব বরণ এবং এর মধ্য দিয়ে আমাদের যে আমরা লিবার্টি যেটা এনজয় করি এখন, সেই লিবার্টি এনজয় করা মানেই হচ্ছে আমি ওই আগের জায়গায় ফিরে যাওয়ার এই লিবার্টি। আমি এটা বলছিলাম যে স্বেচ্ছাচারিতা, স্বাধীনতা এবং মানে নিজের মতো ব্যাখ্যা দেওয়া, মানে একটা ঘটনা আছে, ঘটনা আমি আমার মতো ব্যাখ্যা দিলাম, আমি এটাকে ডিফেন্ড করতে চেষ্টা করলাম। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু বিরতির সময় হয়ে গেছে, দর্শক আমাদের সঙ্গেই থাকুন, অল্প কিছুক্ষণ পরে যুক্ত হচ্ছে আবার। স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে, যেটা এম আবদুল্লাহ আপনার কাছেও প্রশ্ন রাখছিলাম, হাফিজউদ্দিন ভূঁইয়ার কাছেও প্রশ্ন রাখছিলাম যে
গণমাধ্যম কর্মী নিয়োগ, গণমাধ্যম কর্মীদের যে আপনি এম আবদুল্লাহ বলেই আপনার কাছে জানতে চাচ্ছি, কারণ আপনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের, আপনি সাংবাদিকের কল্যাণের জন্য তো অবশ্যই কাজ করেন, কিন্তু আমাদের গণমাধ্যম তো একটা ইন্ডাস্ট্রি, এখানে যে হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্সের সাথে গার্মেন্টসে যে হিউম্যান রিসোর্স হবে, বা ধরেন জুতার কারখানায় একটা হিউম্যান রিসোর্স হবে, বা ধরেন বিস্কিটের কারখানায়, এটার কি পার্থক্যটা কি আসলে? এই নিরূপণের পার্থক্য কি? মানব সম্পদ নিয়োগের পার্থক্যটা কি? না, আমরা সাংবাদিকরা তো শ্রমিক, তবে আমরা গার্মেন্টস শ্রমিকের মতো শ্রমিক না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদেরকে শ্রমিক হিসেবে 1996 সালের শ্রম আইনের মাধ্যমে আমাদেরকে সাংবাদিকদেরকে শ্রমজীবী হিসেবে আমরা এটাকে স্বাগতই জানিয়েছি, যদিও ওই আইনের একটা দুর্বলতার কারণে সাংবাদিকদের অনেকগুলো সুযোগ সুবিধা কাটেল করা হয়েছে, কিন্তু আমরা শ্রমিক হিসেবে আমাদের স্বীকার করতে আমাদের সমস্যা নাই। বিশ্বব্যাপী সাংবাদিকরা শ্রমিক হিসেবে স্বীকৃত, শ্রমিক ইউনিয়ন শ্রম আইনেই বিশ্বব্যাপী অধিকাংশ সাংবাদিক ইউনিয়ন নিবন্ধিত। কিন্তু এই শ্রমের জায়গাটাতে আমাদের তো বুদ্ধিবৃত্তিক শ্রম, এটা আমাদের তো কায়িক শ্রম না। সাংবাদিকতাটা কিন্তু এটা বুদ্ধিভিত্তিক শ্রম। এই বুদ্ধিভিত্তিক শ্রম যেটা মেধার যে প্রয়োগ, এই জায়গাটা যদি আমরা গার্মেন্টস শ্রমিকদের জায়গায় সাথে আমরা তুল্য হই, তাহলে তো আমাদের আচার আচরণ, আমাদের বিহেভিয়ার, আমাদের যে মন মানসিকতার জায়গা সেরকমই হবে। আপনি পুরো সংবাদ মাধ্যম জুড়ে গত 15 বছর এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে যে সাংবাদিকদেরকে প্রলোভন দিয়ে, আপনি প্লট দিয়ে, তারপরে বিদেশ সফর দিয়ে, নানান ধরনের ক্যাশ সুবিধা দিয়ে, এগুলো দিয়ে দিয়ে তাদেরকে এমন এক জায়গায় তৈরি করে তাদের নৈতিকতার জায়গাটা এমনভাবে ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যে কারণে শেখ হাসিনা সংবাদ সম্মেলনের মধ্যে ভেঙচি কেটে কেটে সাংবাদিকদেরকে ভর্ৎসনা করতে পারতেন এবং সেটার প্রতিবাদ করার কারো সাহস ছিল না। কারণ শেখ হাসিনার কাছে ওই সাংবাদিকদের, তার সামনে যারা তেলবাজ সাংবাদিক ছিলেন, তাদের প্রত্যেকের আমলনামা শেখ হাসিনার জানা ছিল, কিন্তু সেই কারণে তাদেরকে যত তুচ্ছতাচ্ছিল্য, ঠাট্টা মশকরা যাই করতো, কেউ কিন্তু কোনো দিন সেখানে কিন্তু তার বিপরীতে কোনো কথা বলতে পারে নাই। এবং আপনি দেখবেন প্রত্যেকটা তার সংবাদ সম্মেলনে একদিকে তো সাংবাদিকরা তেলবাজি করতো, আর শেখ হাসিনা টিপ্পনি কেটে কেটে সাংবাদিকদেরকে কিভাবে মানে হেয় প্রতিপন্ন করতো। তো এই জায়গাটা তো আমাদের যখন নৈতিকভাবে আমরা দুর্বলতার জায়গায় চলে যাই, তখনই কিন্তু শাসক গোষ্ঠী বলেন, রাজনৈতিক দল বলেন, তারা কিন্তু এটার সুযোগ নিয়ে কিন্তু আমাদেরকে এই যে সবচেয়ে দাসে পরিণত করার এই জায়গাটাতে চলে যায়। আমরা এই জায়গাটাকে উত্তরণের জন্য আমাদের সবচেয়ে বেশি এখন হাদিরা যে আমাদেরকে যেই সাহসিকতা দেখায় দিয়ে গেছে, নজির দিয়ে দেখায় দিয়ে গেছে, এটা সবচেয়ে বেশি থাকা দরকার ছিল সাংবাদিকের মধ্যে। হাদি যে অক্তভয় ভূমিকা পালন করে গেছে, তার যে নির্ভীক ভূমিকা, এই ভূমিকাটার সবচেয়ে বেশি এই গুণটা থাকা দরকার ছিল একজন সংবাদকর্মীর মধ্যে, যে সে না বিএনপি, না জামাত, না আওয়ামী লীগ, কাউকে পরোয়া করবে না, তার একটাই হবে তার যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। এই জায়গায় না হয়ে আমরা কে কোন দলের এই পরিচিতি ধারণ করে আমরা ধন্য হতে চাই, এই জায়গা থেকে কিন্তু আমাদের বড় 1.5 মিনিটের মতো সময় আছে হাফিজউদ্দিন ভূঁইয়া। আমি এটি তো তিনি শ্রমের জায়গাটি ব্যাখ্যা করলেন, আমি নিয়োগ প্রক্রিয়ার জায়গাতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো কি ধরনের শিক্ষা বিষয়টি এখানে প্রাধান্য দেওয়া উচিত বা কাদেরকে দেওয়া উচিত, এবং পরবর্তীতে একজন গণমাধ্যম কর্মী হিসেবে তার আসলে তার এই চাকরি জীবন বা তার এই সার্ভিসের আসলে পরবর্তী ধাপটা কি, সে কি একবার চাকরি পেয়ে গেলে এটা কি এক ধরনের চাকরি হিসেবে গণ্য করবেন কিনা? খেয়াল করবেন, যারা সাংবাদিকতা করেন আমাদের সমাজে, আমরা যাদেরকে পেশাজীবী বলি, তো পেশাজীবী একটা পেশাজীবী গ্রুপ হচ্ছে আমাদের সাংবাদিকরা। কারা পেশাজীবী হতে পারে, তার কিন্তু ক্রাইটেরিয়া আছে। পেশা, তার মানে তার পেশাগত জ্ঞান লাগবে, পেশাগত মূল্যবোধ চর্চা করার তার ব্যবস্থা থাকতে হবে। তার প্রত্যেকটা পেশা কিন্তু তার মূল্যবোধ আছে, নীতি আছে, নিশ্চয়ই আপনাদের সেটা আছে। তা আমি ওই সাংবাদিকতায় আসবো, তাহলে আমার এই সাংবাদিকতার আমার জ্ঞান, এটা নলেজ বেস বলে, আমরা নলেজ বেস তার আছে কিনা। তা আমি এলে জ্ঞান থাকলে হবে না, আমার এই পেশা ধারণ করার আমার এই যে
নির্ধারিত এই পেশার যে নির্ধারিত যে মূল্যবোধ আছে সেই Ethics মূল্যবোধ, যেটা এথিক্স, নর্মস, ভ্যালুস, এগুলো আমি ধারণ করি কিনা। আর নাকি আমি পড়েছি, শুধু পড়া না, মানে এটা শুধু আমি ধারণই, সেটা বাস্তবায়ন বা এই যে প্রয়োগ করি অর্থাৎ কিনা। আমার পেশাগত কাজে আমি এটা প্রয়োগ করি কিনা। আমার গোপনীয়তা আছে, নিউট্রালিটি আছে, বস্তুনিষ্ঠতা আছে, আমি খালি পড়লাম, নাকি আমি যে কাজ করছি সেই কাজে আমি সাংবাদিকতা আমি এটা প্রয়োগ করি কিনা, আমার চর্চা আছে কিনা। এই যদি চর্চা না থাকে তাহলে এটা একটা চাকরি হবে, এটা কিন্তু একটা চাকরি না, সাংবাদিকতা আমি বলছি। যেমন শিক্ষকতা, এটা চাকরি না, শিক্ষকতা। তো একইভাবে এই সাংবাদিকতা একটা পেশাদারি কাজ, যে পেশাদারি কাজে আমার এই ফাউন্ডেশন বিহীন আমি যদি ওই কাজে আমরা নিয়োজিত করি, তাহলে উনি যে কথাটি বললেন, ও যে আমি প্রলোভনে আমি কী হব, খুবই কনভিন্সড হয়ে যাব, আমি যদি কোনো সুবিধা পাই সুবিধায় আমি তার পক্ষে চলে যাব। কিন্তু এই পেশা সেই পেশা না, যে পেশা তার নৈতিক মানদণ্ডের উপর সে দাঁড়িয়ে থাকবে, তার এই যে পেশাগত মানদণ্ড সে অনুশীলন করবে, এবং এই অনুশীলন করার ক্ষেত্রে এই পেশাগত কাজে সে পেশাগত জ্ঞান চর্চা করার সুযোগ তৈরি হবে। যে সাংবাদিক ম্যাচে থেকে পেশা শুরু করে সেই সাংবাদিকের অ্যাকাউন্টে যখন 1000 কোটি টাকা মিলে, তো তখন আপনি সেটাই বুঝেন যে সেটাই কোন জায়গায়- তার মানে হচ্ছে আমি পেশায় নিয়োজিত না, আমি আসলে আমি যে কোনো কিছুতে আমি প্রলুব্ধ হই, আমি বায়াসড হই, এবং আমি কারো যদি বলি আমি ভাড়াটি হই, আমি ভাড়াটে? চাইলে ভাড়াটি হয়ে যাই। তো এই ভাড়াটি হয়ে যাওয়া তাহলে সে সাংবাদিকতার পর্যায়ে পড়ে না। জি। আমি ওই পেশায় এসে আমি বলবো আমি সাংবাদিক, আর আমি অন্য কাজে লিপ্ত হব, তাহলে সাথে কন্ট্রাডিক্ট করে, এটা কোনোভাবে আসলে এখানে এই যে মেনে নেওয়ার সুযোগ নেই। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা বহুল আলোচিত, বহুল প্রযোজিত একটি বাক্যই বলতে পারি যে বিপ্লবীর মৃত্যু নাই। বিপ্লবীর মৃত্যু নেই হলো বিপ্লবী, তিনি ওসমান হাদির কথাই বলছি আমি। ওসমান হাদি একজন বিপ্লবী, এবং বিপ্লবীরা তারা কখনো অসৎ হয় না, বিপ্লবীরা কখনো ধান্দাবাজ হয় না। আমাদের অনেক বিপ্লবীরা বিপ্লব করেছেন কিন্তু বিপ্লবের পরে অসৎ হয়ে গিয়েছেন, ধান্দাবাজ হয়ে গিয়েছেন অনেকেই, অনেক জায়গায়। কিন্তু সেই জায়গাটা বিশ্লেষণ করার মতো জ্ঞান যেন আমরা গণমাধ্যম কর্মীদের মধ্যে থাকে। আমরা কার পক্ষ নিব, কার পক্ষ নেব না, কোনটি ফ্যাক্ট আর কোনটা ন্যারেটিভ। ন্যারেটিভ একটি বিশ্লেষণ, সেটি সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু ফ্যাক্ট হলো ফ্যাক্ট। ফ্যাক্ট মানে হলো সত্য, এবং সত্য হলো তথ্য। এই জায়গাটি গণমাধ্যম কর্মীরা সঠিকভাবে নিরূপণ করতে পারেন, যাতে সেই 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 সেখানে পৌঁছানো উচিত, এবং সেই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।